প্রিয় ছাত্রছাত্রী, সবাইকে শুভকামনা রইল। আজকে ইলেকট্রোস্ট্যাটিক্স অর্থাৎ স্থিরতড়িতের যে সেকেন্ড অধ্যায় অর্থাৎ তড়িৎক্ষেত্র প্রাবল্য নিয়ে আমরা আলোচনা করব। আমরা বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব যাতে তোমাদের যারা ক্লাস 12-এর ছাত্রছাত্রী আছে তোমাদের সুবিধা হয়। তো প্রথমেই শুরু করছি উৎস আধান এবং টেস্ট আধান নিয়ে। উৎস আধান কি? আমরা কোনো একটা জায়গায় যদি একটা আধান রাখি, তাহলে সেই আধানের চারপাশে একটা নির্দিষ্ট অঞ্চল থাকে, যে অঞ্চলের মধ্যে অপর কোনো আধান যদি আমরা নিয়ে আসি, সেই আধানটার উপর একটা বল অনুভূত হয়। এই যে অঞ্চল, এই অঞ্চলটাকে আমরা তড়িৎক্ষেত্র বলে থাকি। এবং আমরা জানি যে একটা পজিটিভ আধানকে বিকর্ষণ করে, একটা নেগেটিভ আধানকে বিকর্ষণ করে। কিন্তু পজিটিভ এবং নেগেটিভ আধান পরস্পরকে আকর্ষণ করে। অর্থাৎ সামারি কি দাঁড়ালো? সামারি দাঁড়ালো যে সমপ্রকৃতির আধান পরস্পরকে বিকর্ষণ করে, কিন্তু বিপরীত প্রকৃতির আধান পরস্পরকে আকর্ষণ করে। তো এখানে যে ছবিটা দেখছো, ছবিতে দেখো একটা আধান ক্যাপিটাল কিউ রাখা আছে। সেই ক্যাপিটাল কিউ এর চারপাশে একটা কি আছে? একটা আমরা অঞ্চল কনসিডার করেছি, যে অঞ্চলটা শেডেড। তো এই অঞ্চলটাই তড়িৎ ক্ষেত্র এবং এই আধানটাকে আমরা উৎস আধান বলেছি। তো অর্থাৎ আমরা কি বলতে পারি, কোনো একটা জায়গায় একটা আধান থাকলে আধানের চারপাশে একটা তড়িৎ ক্ষেত্র থাকে, এবং যে আধানের জন্য তড়িৎ ক্ষেত্র তৈরি হচ্ছে সেই আধানটাকে আমরা উৎস আধান বলে থাকি, তাই তো? এবার এই যে শেডেড অঞ্চলটায় আমরা যদি অপর কোনো আধান নিয়ে আসি, সেই আধানটার উপরে এই আগে থেকে রাখা কিউ আধানটি একটা বল প্রয়োগ করে, তাই তো? তার মানে পরে যে আধানটাকে আনছি সেই আধানটা হবে কি? সেই আধানটা হবে টেস্ট আধান। আর আগে থেকে যে আধানটা আছে সেটাকে আমরা কি বলবো? উৎস আধান। তো ধরা হয় যে উৎস আধানের চারপাশে একটা তড়িৎ ক্ষেত্র থাকে, এবং তড়িৎ ক্ষেত্রে অপর যে আধানগুলোকে আনছি সেই আধানগুলো হচ্ছে টেস্ট আধান। তো এবার নেক্সট পিকচার যেটা আছে সেটা হচ্ছে একটা উচ্চ আধান কিউ এ বিন্দুতে রাখা আছে, আর একটা টেস্ট আধান স্মল কিউ বি বিন্দুতে রাখা আছে। তো কুলম্বের সূত্র অনুযায়ী দুটো যদি ধনাত্মক আধান হয়, তাদের মধ্যে ক্রিয়াশীল বলটা কত হবে? F = 1/4πε0 ক্যাপিটাল কিউ ইন্টু স্মল কিউ বাই আর স্কয়ার। যেখানে ক্যাপিটাল কিউটা হলো উৎস আধান, স্মল কিউটা টেস্ট আধান, আর হলো ক্যাপিটাল কিউ এবং স্মল কিউ এর মধ্যবর্তী দূরত্ব। 1/4πε একটা ধ্রুবক, যেটা এসআই পদ্ধতিতে আছে, এবং 1/4πε0 এর ভ্যালু হয় 9 × 10⁹ এসআই। এবং 1/4πε0 এর একক হবে কুলম স্কোয়ার মিটার টু দি পাওয়ার -2 n টু দি পাওয়ার -1। যেখানে কুলম স্ট্যান্ডস ফর আধান, মিটার স্ট্যান্ডস ফর দৈর্ঘ্য, আমাদের লেন্থ, আর নিউটন স্ট্যান্ডস ফর ফোর্স বা বলের জন্য আসে। আমরা এই এককটা কিভাবে আসে? আমরা ইজিলি F = 1/4πε0 ক্যাপিটাল কিউ ইন্টু স্মল কিউ বাই আর স্কয়ার থেকে বের করে নিতে পারবো। ঠিক আছে? এবার এপসাইলন জিরোটা কি? এপসাইলন জিরোটা আমরা আগেই বলেছি যে এপসাইলন জিরোটা হচ্ছে বায়ু মাধ্যমের বা শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা, এবং যার ভ্যালু আমরা জানি যে 8.854 × 10⁻12 হয়। ঠিক আছে? তো এরপরে আমরা যেটা জানবো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তো তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা কি জিনিস? কোনো তড়িৎ ক্ষেত্রে আমরা যদি একক ধনাত্মক আধান নিয়ে আসি, তাহলে সেই একক ধনাত্মক আধানের উপরে ক্রিয়াশীল বলটা হলো কি? তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। আমরা এর আগে তড়িৎ ক্ষেত্র সম্পর্কে বললাম। তড়িৎ ক্ষেত্র মানে একটা উৎস আধানের চারপাশে একটা অঞ্চল, যে অঞ্চলে অপর কোনো আধান নিয়ে আসলে তার উপরে বল প্রযুক্ত হয়, ওই অঞ্চলটাকে আমরা তড়িৎ ক্ষেত্র বলেছি। এবার আমরা কি বলছি, যে উৎস আধান থাকা মানে, কোনো একটা জায়গায় উৎস আধান থাকা মানে তার চারপাশে তড়িৎ ক্ষেত্র থাকছে, এবং সেই তড়িৎ ক্ষেত্রে যদি একটা একক ধনাত্মক আধান নিয়ে আসি, তার উপরে ক্রিয়াশীল বলটাকে আমরা বলছি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। এবং তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে আমরা ক্যাপিটাল ই দিয়ে প্রকাশ করি, এবং ক্যাপিটাল ই = F/Q হয়। মানে ক্যাপিটাল ই ক্যান বি রিটেন অ্যাজ F/Q, যেখানে এফটা কি? উৎস আধান এবং টেস্ট আধান এর মধ্যে ক্রিয়াশীল বল। ঠিক আছে? এবং উৎস আধান এবং টেস্ট আধানের মধ্যে ক্রিয়াশীল বল আমরা জানি যে F = 1/4πε0 ক্যাপিটাল কিউ ইন্টু স্মল কিউ বাই আর স্কয়ার। এবার এই এফ কে যদি আমরা স্মল কিউ দিয়ে ভাগ করি, তাহলে আমরা কি পাবো? ই, ক্যাপিটাল ই, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্রাবল্য পাবো। এবার ই = তাহলে আমরা লিখতে পারি ক্যাপিটাল F/Q,
ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল এফ বাই কিউ লেখা মানে আমরা কি বলতে পারি? বলতে পারি যে আমরা টেস্ট আধানটাকে যদি আমরা ওয়ান পজিটিভ আধান ধরে ফেলি, ওয়ান পজিটিভ আধান মানে কি একক ধনাত্মক আধান ধরে ফেলি, তাহলে তার উপরে ক্রিয়াশীল বলটাই হচ্ছে তড়িৎ ক্ষেত্র পাবো। ঠিক আছে, তো তাহলে আমরা লিখছি ই ইজ ইকুয়ালস টু এফ বাই কিউ ইজ ইকুয়ালস টু 1/4πε0 ক্যাপিটাল কিউ বাই আর স্কোয়ার। এখানে ক্যাপিটাল কিউটা হচ্ছে উৎস আধান, তাহলে ই ইজ ইকুয়ালস টু এফ বাই কিউ লিখতে পারি, অথবা লিখতে পারি 1/4πε ক্যাপিটাল কিউ বাই আর স্কোয়ার। এবার যদি বলে এপসাইলন জিরোর মাত্রা কি হবে, এপসাইলন জিরোর মাত্রা কি হবে, এপসাইলন জিরোর মাত্রা কি হবে, ই এর কি মাত্রা হবে, তাই তো? যদি কেউ জানতে চায় বা জিজ্ঞাসা করে তো আমরা কিভাবে সেটাকে অ্যান্সার দিব। তো দেখো এখানে আমরা সেটাকে ডিডিউস করেছি, যেমন এফ ইজ ইকুয়ালস টু 1/4πε কিউ কিউ বাই আর স্কোয়ার, এটা আমরা কুলম্বের সূত্র থেকে পাই। এখান থেকে 1/4πε মানে এফ ইন্টু আর স্কোয়ার ডিভাইড বাই কিউ ইন্টু ক্যাপিটাল কিউ ইন্টু স্মল কিউ। এফ মানে কি? এফ মানে হচ্ছে আমরা যদি একক বের করতে চাই 4πε তো আমরা জানি যে কনস্ট্যান্ট বা ধ্রুবক, তাহলে এপসাইলন জিরো কি হবে? নিউটন মিটার স্কোয়ার ডিভাইড বাই কুলম্ব স্কোয়ার। মাত্রা বের করলে আমরা কিভাবে বের করবো? বলের মাত্রা হচ্ছে এম এল টু দি পাওয়ার -2, এম এল টু দি পাওয়ার -2, আর দৈর্ঘ্যর মাত্রা মানে এল স্কোয়ার, আর কুলম ইন্টু কুলম মানে কি? কুলমকে আমরা জানি যে আধানকে আমরা কিভাবে রাখবো? আই ইন্টু টি আকারে রাখবো মাত্রা বের করার সময়, তাহলে আই ইন্টু টি তার স্কোয়ার। এটাকে রিঅ্যারেঞ্জ করলে দেখা যায়, দেখো আমরা জানি যে রিঅ্যারেঞ্জ যদি করি তাহলে এম এল কিউব টি টু দি পাওয়ার -4 আই টু দি পাওয়ার -2 হচ্ছে। ঠিক আছে, আমরা সবার প্রথমে ভরের মাত্রাগুলো লিখবো, এম ভরের মাত্রা লিখবো, তারপরে দৈর্ঘ্যের মাত্রা লিখবো, তারপরে সময়ের মাত্রা, তারপরে প্রবাহ মাত্রার মাত্রা। আই স্ট্যান্ডস ফর প্রবাহ মাত্রা। মাত্রা বের করার সময় যদি ই এর মাত্রা বের করতে চায় তাহলে ই এর মাত্রা কি হবে? ই ইজ গোস টু এফ বাই কিউ। এফ মানে কি? এম এল টু দি পাওয়ার -2, আর কিউ মানে কি? আই টি। এটাকে রিঅ্যারেঞ্জ করলাম আগের মতো, করলে এম এল টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1। এবং ই এর একক কি হবে? ই এর একক হবে এফ বাই কিউ মানে নিউটন পার কুলম। ঠিক আছে, তো আমরা দেখলাম যে ই এর একক আমরা দেখলাম যে কুলম্বের সূত্র থেকে আমরা পাই তড়িৎ ক্ষেত্র প্রবলের একক নিউটন পার কুলম। আমরা পরে ই এর আরো একটা একক জানবো, সেটাকে আমরা বলবো ভোল্ট পার মিটার। তো ই এর দুটা একক, একটা নিউটন পার কুলম আর একটা আমরা জানবো ভোল্ট পার মিটার। ভোল্ট পার মিটারটা কিভাবে হয় সেটা আমরা এখন বলবো না, এটা আমরা যখন ধারকত্ব পড়াবো তখন আমরা এটা বলে দিব। এবার আমাদের জানতে হবে যে স্থিরতড়িৎ সংক্রান্ত গাউসের সূত্র। তো স্থিরতড়িৎ সংক্রান্ত আমরা এর আগে একটা সূত্র জানলাম, সেটা হচ্ছে কুলম্বের সূত্র, এবং যেটার সঙ্গে আমরা ক্লাস 8 থেকে পরিচিত। কিন্তু এখন যেটা জানবো সেটা হচ্ছে স্থিরতড়িৎ সংক্রান্ত গাউসের সূত্র। তো এই স্থিরতড়িৎ সংক্রান্ত গাউসের সূত্র কোনো একটা আহ, বিন্দুতে ক্ষেত্রপ্রবল নির্ণয় করার জন্যই এটা একটা সূত্র। কিন্তু এই গাউসের সূত্রটা আমরা একটু স্থিরতড়িতের যেগুলো কমপ্লিকেটেড কেস আছে সেগুলোতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করার জন্য ব্যবহার করে থাকি। ঠিক আছে, তো গাউসের সূত্র স্টেটমেন্টটা কি? গাউসের সূত্র কি বলে? গাউসের সূত্র বলে যে একটা যদি আমরা বদ্ধ ক্ষেত্রফল কল্পনা করতে পারি, সেই বদ্ধ ক্ষেত্রফলের সঙ্গে সম্পর্কিত বা বদ্ধ ক্ষেত্রফলের সঙ্গে যুক্ত মোট তড়িৎ ফ্লাক্স ইজুগালস টু বদ্ধতলের ভেতরে থাকা আধানের 1/ε0 গুণক। তাহলে আমি আবার স্টেটমেন্টটা বলছি, কোনো একটা বদ্ধতল যদি আমরা নেই, বদ্ধতলের সঙ্গে সম্পর্কিত মোট তড়িৎ ফ্লাক্স ইজুগালস টু বদ্ধতলের ভেতরে থাকা আধানের 1/ε0 গুণক। ঠিক আছে, এবার ফ্লাক্স মানে কি? তড়িৎ ফ্লাক্স মানে কি? তাই তো, তড়িৎ ফ্লাক্স মানে হলো কোনো একটা যদি আমরা ক্ষেত্রফল নেই, সেই ক্ষেত্রফলটা অতি ক্ষুদ্র ক্ষেত্রফল হলে আমরা ডিএস দিয়ে কল্পনা করব, আর যদি অতি ক্ষুদ্র ক্ষেত্রফল না হয় তাহলে ক্ষেত্রফলটাকে আমরা হয় ক্যাপিটাল এ দিয়ে নির্দেশ করি অথবা এস দিয়ে নির্দেশ করি। তো আমরা জানি যে ক্ষেত্রফল একটা ভেক্টর আছে, এবং কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ভেক্টর, এবং সেই বিন্দুতে যদি আমরা ক্ষেত্রফল অঙ্কন করি বা কল্পনা করি, সেই ক্ষেত্রফল ভেক্টরের মধ্যে যে ডট প্রোডাক্ট সেটাকে আমরা বলবো তড়িৎ ফ্লাক্স বা ফাই। তড়িৎ ফ্লাক্স আমরা ফাই দিয়ে নির্দেশ করি। তো আমরা ক্লাস 11-এ জেনেছি যে ডট প্রোডাক্ট হলো দুটো ভেক্টরের মধ্যে গুণ, স্কেলার গুণ। মানে ডট প্রোডাক্ট যদি দুটো ভেক্টরের মধ্যে করি তাহলে রেজাল্টটা হয় একটা স্কেলার, তাই তো?
তো এই যে দেখো আমরা এখানে একটা আরবিট্রারি ক্ষেত্রফল কল্পনা করেছি। সেই আরবিট্রারি ক্ষেত্রফল মানে কি, যে কোনো শেপের একটা ক্ষেত্রফল কল্পনা করছি। এবার এই ক্ষেত্রফলের মধ্যে আমরা অতি ক্ষুদ্র একটা ক্ষেত্রফল নিয়েছি ডিএস, এবং এই ক্ষেত্রফলের ভিতরে একটা বিন্দু নিয়েছি ও, যে বিন্দুতে একটা কিউ আধান রেখেছি, এবং দেখা যায় ডিএস ক্ষেত্রফলটা ও থেকে বা কিউ থেকে আর দূরত্ব বর্তমান। তো আমরা দেখলাম যে ডিএস ক্ষেত্রফলের দিক একটা অ্যারো বরাবর দেখিয়েছি, আর এই যে ডিএস ডিএস ক্ষেত্রফল অতি ক্ষুদ্র ক্ষেত্রফল, সেখানে তড়িৎ ক্ষেত্র বাবলটা আর বরাবর বাইরের দিকে বহির্মুখী। যেহেতু ও বিন্দুতে রাখা আধানটা ধনাত্মক, তাই ও বিন্দুতে রাখা ধনাত্মক আধানের জন্য তড়িৎ ক্ষেত্র বাবলটা বহির্মুখী হবে। যদি ও বিন্দুতে আমরা আধানটাকে ঋণাত্মক রাখতাম, তাহলে তড়িৎ ক্ষেত্র বাবলের দিকটা কি হতো, ও বিন্দুর দিকে হতো। আমরা তড়িৎ বলরেখার বৈশিষ্ট্য পড়ার সময় আমরা বলেছি যে তড়িৎ বলরেখাগুলো সবসময় ধনাত্মক আধান থেকে বেরোয়, আর ঋণাত্মক আধানে কি হয়, মিট করে, মানে অরিজিনেট ফ্রম প্লাস চার্জ, টার্মিনেট অন নেগেটিভ চার্জ। এবং তড়িৎ বলরেখার আরো কিছু বৈশিষ্ট্য বলেছিলাম, যে দুটি তড়িৎ বলরেখা পরস্পরকে ছেদ করতে পারে না। তাই তো, কেন পারে না তার কারণ আমরা যখন ক্লাসগুলো শুরু হবে তখন আরো ডিটেলসে যাব। আর কি বলেছিলাম, যে তড়িৎ বলরেখাগুলো ধাতব পরিবাহীকে লম্বভাবে স্পর্শ করে। আর একটা পয়েন্ট বলেছিলাম যে তড়িৎ বলরেখাগুলো কোনো একটা জায়গায় ঘন সন্নিবিষ্ট হলে সেই জায়গাটায় তড়িৎ ক্ষেত্র বাবলের মানটা বেশি হয়। আর আরো একটা পয়েন্ট বলেছিলাম যে তড়িৎ বলরেখাগুলো যদি কোনো একটা জায়গায় ফাঁকা ফাঁকা হয়ে যায়, তাহলে সেই জায়গাটায় তড়িৎ ক্ষেত্র বাবলের মানটা কম হয়, বা তড়িৎ ক্ষেত্র বাবলের স্ট্রেংথ কম হয়, দুর্বল তড়িৎ ক্ষেত্র বাবল হয়। আর বলেছিলাম কি, যে ধাতুর ভেতরে কোনো স্থিরতৈজনিত আধান থাকে না। যেহেতু ধাতুর ভেতরে কোনো স্থিরতৈজনিত আধান থাকে না, তাই ধাতুর মধ্যে কোনো তড়িৎ বলরেখাও থাকে না, এবং ধাতুর ভেতরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যও শূন্য হয়। এগুলো তড়িৎ বলরেখার কিছু বেসিক ক্যারেক্টারিস্টিক্স বা বেসিক বৈশিষ্ট্য, যেগুলো তোমাদের সকলেরই জানতে হবে, এবং এগুলো থেকে কোশ্চেনও করা হয়, এইচএসে কোশ্চেনও করা হয়। এবার আমরা স্থিরতৈজনিত গাউসের সূত্রটা একটু প্রমাণ করি। স্থিরতৈজনিত গাউসের সূত্রটা দেখো, এই যে দেখলাম যে অতি ক্ষুদ্র ক্ষেত্রফল ডিএস এর সঙ্গে সম্পর্কিত ফ্লাক্স যদি ডিফাই হয়, ডিফাইটা কি হবে, আমরা ই ডট ডিএস করলাম। এবার দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট মানে কি, ই ডিএস কস থেটা, যেখানে থেটা হচ্ছে ই এবং ডিএস এর মধ্যবর্তী কোণ। এবার আমরা যদি ডিফাই এর দুদিকে বোথ সাইডে যদি আমরা ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করলে কি হবে, ইন্টিগ্রেশন ডিফাই মানে কি, এই যে বদ্ধ ক্ষেত্রফলটা আছে, মোট এই বদ্ধ ক্ষেত্রফলটার সঙ্গে জড়িত মোট ফ্লাক্সটা হবে ইন্টিগ্রেশন ডিফাই, অর্থাৎ আই। তাহলে আমরা গাউসের সূত্রের যে ওই যে স্টেটমেন্টটা, বদ্ধতলের সঙ্গে সম্পর্কিত মোট তড়িৎ ফ্লাক্সটা, সেটা আমরা এখান থেকে বের করে নিতে পারবো ইন্টিগ্রেশন করে। এবং এইটা হিসাব মতো দাঁড়ানো উচিত কি, কিউ বাই এপসাইলন জিরো, তাই তো। তো এবার আমরা দেখি এই ফ্লাক্সটাকে বের করে দেখি। দেখো, তাহলে ইন্টিগ্রেশন ই ডট ডিএস মানে ই ডিএস কস থেটা হলো, ই ডিএস কস থেটা আমরা পেয়ে গেছি, ঠিক আছে। এবার ডিএস মানে আমরা ও বিন্দু থেকে আর দূরত্বে যেখানে আমরা ডিএস কল্পনা করছি, সেখানে ক্ষেত্র প্রাবল্য কত হবে, সেখানে ক্ষেত্র প্রাবল্য হবে এসআই পদ্ধতিতে 1/4π কিউ বাই আর স্কয়ার। কারণ কি, এখানে এখানে হচ্ছে তড়িৎ ক্ষেত্রটা কোন আধানের জন্য তৈরি হচ্ছে, কিউ এর জন্য, তাহলে কিউটাই কি সোর্স আধান, তাহলে ইজ ইকুয়াল টু কি হবে 1/4π কিউ বাই আর স্কয়ার। বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে দেখো আমরা এই আর স্কয়ারটাকে ভেতরে ঢুকিয়ে দিয়েছি, আর কিউ বাই 4π যেহেতু ধ্রুবক তাই বাইরে আছে। এবার এই ইন্টিগ্রেশন ডিএস কস থেটা বাই আর স্কয়ারটাকে কি বলবো, ইন্টিগ্রেশন ডিএস কস থেটা বাই আর স্কয়ারকে বলবো আমরা সমগ্র বদ্ধতল দ্বারা ও বিন্দুতে তৈরি ঘনকোণ। কি বলবো, ইন্টিগ্রেশন ডিএস কস থেটা বাই আর স্কয়ারকে বলবো সমগ্র ক্ষেত্রফল দ্বারা ও বিন্দুতে তৈরি ঘনকোণ। এবং ঘনকোণ, ঘনকোণ সম্পর্কে আমরা একটু ডিটেলসে বলবো। ঘনকোণ হলো একটা থ্রি ডাইমেনশনাল কোণ। এই পর্যন্ত তোমরা যে কোণ সম্পর্কে জেনেছো, কোণ তৈরি হতে দুটো সরলরেখার প্রয়োজন, দুটো সরলরেখা একটা বিন্দুতে ছেদ করলে একটা টু ডাইমেনশনাল কোণ তৈরি হতে পারে। কোন এক্সাম্পল 30, 60, 90 এরকম হতে পারে। কিন্তু ঘনকোণ কি, ঘনকোণ সবসময় একটা ক্ষেত্রফল তৈরি করে কোনো একটা বিন্দুতে, এবং ঘনকোণকে ধরা হয় থ্রি ডাইমেনশনাল কোণ, এবং ঘনকোণের একক হয় স্টেরেডিয়ান। ঠিক আছে, বইতে এগুলো সব উল্লেখ করা আছে, মেনশন করা আছে। তো ঘনকোণ বোঝানোর জন্য আমরা একটা শঙ্কু যদি কল্পনা করি, শঙ্কুর একটা ভূমির ক্ষেত্রফল থাকে, এবং শঙ্কুর ওই যে ভূমির ক্ষেত্রফলটা শঙ্কুর শীর্ষবিন্দুতে ধরা হয় যে একটা থ্রি ডাইমেনশনাল কোণ তৈরি করে, ঠিক আছে, সেটাকে আমরা ঘনকোণ বলতে পারি। এবং আমরা মনে রাখবো যে যদি একটা বদ্ধ ক্ষেত্রফল কল্পনা করি,
বদ্ধ ক্ষেত্রফলটা গোলক হতে পারে কিংবা অন্য যে কোনো শেপের হতে পারে, সেই বদ্ধ ক্ষেত্রফলটা সবসময় বদ্ধ ক্ষেত্রফলের ভেতরে যদি কোনো একটা বিন্দু নেই, সেই বিন্দুতে মোট যে ঘনকোণ তৈরি করবে, টোটাল যে ঘনকোণ তৈরি করবে, তার মানটা হবে 4 পাই। তাহলে এখানে ইন্টিগ্রেশন ডিএস কস থিটা বাই আর স্কয়ার, এটাকে আমরা বলবো মোট ঘনকোণ, তাই তো? কার দ্বারা? বদ্ধ ক্ষেত্রফল দ্বারা। কোন বিন্দুতে? ও বিন্দুতে। এর ভ্যালুটা কত হয়? 4 পাই হবে। তাহলে আমি এর ভ্যালুটা নেক্সট লাইনে 4 পাই বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে দেখা যাচ্ছে যে ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে কিউ বাই এপসিলন জিরো। অর্থাৎ আমরা স্থিরতড়িতের যে গাউসের সূত্রটা, যেটা আমরা বলেছিলাম স্টেটমেন্টটা, সেটা কিন্তু আমরা প্রমাণ করে ফেললাম। এবং আমাদের আর একটা জিনিস জানতে হবে যে আমরা যদি আমাদের কাছে যদি একটা বদ্ধ ক্ষেত্রফল থাকে, এবার সেই একটা যদি আধান আমরা কল্পনা করি, সেটা যদি বদ্ধ ক্ষেত্রফলের ভেতরে হয়, তাহলে গাউসের সূত্র প্রযোজ্য। অর্থাৎ ফ্লাক্স থাকবে, বদ্ধ তলের সঙ্গে সম্পর্কিত মোট ফ্লাক্স ইন্টিগ্রেশন ই ডট ডিএস ইকুয়াল টু কিউ বাই এপসিলন জিরো হবে। কিন্তু আধানটা যদি বদ্ধ তলের ভেতরে না থেকে বদ্ধ তলের বাইরে হয়, তাহলে কিন্তু বাইরে থাকা আধানের জন্য বদ্ধ তলের সঙ্গে সম্পর্কিত কোনো ফ্লাক্স থাকবে না। অর্থাৎ বাইরে যদি কোনো আধান থাকে, অর্থাৎ বদ্ধ ক্ষেত্রফলের বাইরে যদি কোনো আধান থাকে, তাহলে বদ্ধতলের সঙ্গে সম্পর্কিত মোট তড়িৎ ফ্লাক্স কি হবে? 0 হবে। এবার আমরা একটা বেসিক অ্যাপ্লিকেশন আছে যে কেন এই যে গাউসের সূত্রটা কুলম্বের সূত্র থেকে অনেক বেশি বেটার। কেন আমরা গাউসের সূত্র আলাদা করে পড়ছি কুলম্বের সূত্র জানা সত্ত্বেও? কারণ গাউসের সূত্র প্রয়োগ করে অনেক কমপ্লিকেটেড কেসে আমি বললাম তড়িৎ ক্ষেত্রফলগুলো ইজিলি বের করা যায়। যেমন আমি যদি একটা পরিবাহী গোলক নেই, পরিবাহী গোলকের উপরে যদি একটা আধান দিই, আমরা জানি যে পরিবাহীর উপরে আধান দিলে আধানটা পরিবাহীর উপরিতলে সমভাবে সমভাবে করতে হয় যদি গোলাকার পরিবাহী হয়। এবার পরিবাহীর খুব নিকটবিন্দু যদি একটা পি বিন্দু নেই, সেই বিন্দু যদি ক্ষেত্রফল বের করতে হয়, তাহলে কি করব? গাউসের সূত্র প্রয়োগ করলে আমরা সবার প্রথমে ওই পি বিন্দু দিয়ে একটা কি করব? গাউসীয় ক্ষেত্রফল কল্পনা করব। এবং গাউসীয় ক্ষেত্রফল সবসময় বদ্ধ তল হয়। এক্ষেত্রে আমরা কি করেছি? গাউসীয় ক্ষেত্রফলটা একটা আর ব্যাসার্ধের গোলক কল্পনা করেছি। ঠিক আছে? এবার আমরা আমরা যদি গাউসের সূত্র লাগাই ইন্টিগ্রেশন ই ডট ডিএস ইকুয়াল টু কিউ বাই এপসিলন জিরো, তাই তো? কিউটা কি? দেখো, এই যে পরিবাহী গোলকটা ছিল, পরিবাহী গোলকের উপর যে আধানটা দিয়েছিলাম, তাই তো? সেই গোলকটা কিন্তু গাউসের ক্ষেত্রফলের ভেতরে থেকে গেছে। সুতরাং কি হবে? গাউসের তলের ভেতরে থাকা আধানের পরিমাণটা কিউ হবে। তাহলে নেক্সট লাইনে কি লিখবো? যেহেতু ই ক্ষেত্রফলটা কি ধ্রুবক, তাই ইন্টিগ্রেশন বাইরে চলে যাবে। এবার ই ইন্টিগ্রেশন ডিএস, এবার ইন্টিগ্রেশন ডিএস মানে কি? গাউসের তলের মোট ক্ষেত্রফল। গাউসের তলের ক্ষেত্রফল এখানে কি হবে? 4 পাই আর স্কয়ার। কারণ জানি যে গাউসের তলের ব্যাসার্ধ হচ্ছে আর, দেন গাউসের তলের ক্ষেত্রফল কত হবে? 4 পাই আর স্কয়ার। এবার আমরা রিয়ারেঞ্জ করি, ই ইকুয়াল টু কি পেলাম? 1/4 পাই কিউ বাই আর স্কয়ার। ঠিক আছে? এবার আমরা নেক্সট লাইনে লিখেছি যে ই ইকুয়াল টু সিগমা বাই এপসিলন জিরো, তাই তো? সিগমাটা কি? সিগমাটা হচ্ছে ওই যে গোলীয় পরিবাহীটা নিয়েছি, গোলীয় পরিবাহীর প্রতি একক ক্ষেত্রফলে যে আধান আছে সেটা। অর্থাৎ আমরা বলতে পারি আধানের তলমাত্রিক ঘনত্ব। আধানের তলমাত্রিক ঘনত্ব মানে কি? আধান বাই ক্ষেত্রফল, তাহলে কিউ বাই 4 পাই আর স্কয়ার। দেন আমরা লিখতে পারি যে একটা পরিবাহী গোলকের খুব কাছে যদি কোনো বিন্দু নেই, সেই বিন্দুতে ক্ষেত্রফলের ভ্যালুটা হয় সিগমা বাই এপসিলন জিরো। ঠিক আছে? এবার সেকেন্ড কেস কি? যদি আমরা একটা ফাঁপা পরিবাহী গোলক নিই, ফাঁপা পরিবাহী গোলক মানে ভেতরটা ফাঁপা, এবার সেই গোলকের উপরে যদি আমরা আধান দেই, তাহলে আধানটা আমরা জানি আবার এখানে পরিবাহীর বাইরের তলে সমভাবে বণ্টিত হবে। এবার আমি যদি একটা বিন্দু নেই, যে বিন্দুটা পরিবাহী গোলকের ভেতরে অবস্থিত, মানে ফাঁপা গোলকের ভেতরে অবস্থিত, সে তাহলে সেই বিন্দুতে ক্ষেত্রফল বললে কি হবে? এবার একটু দেখি কিভাবে আমরা বের করব, বা বের করলে সেই রাশিমালটা কেমন হবে দেখবো। এবার আমরা জানি যে গাউসীয় সূত্র প্রয়োগ করলে যে বিন্দুতে ক্ষেত্রফল বের করতে হয়, সেই বিন্দুতে একটা গাউসীয় বদ্ধ তল কল্পনা করতে হবে। আমরা এক্ষেত্রেও গাউসীয় বদ্ধ তলটা একটা কি করব? গোলক কল্পনা করব এবং সেই গোলকের ব্যাসার্ধ স্মল আর ধরবো। এখানে কি যে গাউসীয় ক্ষেত্রফলের ব্যাসার্ধটা পরিবাহী গোলকের ব্যাসার্ধ থেকে ছোট হবে, যেহেতু পি বিন্দুটা ভেতর দিকে আছে। এখানে দেখো ইন্টিগ্রেশন ই ডট ডিএস, এখানে কি করেছি? 0 করেছি, তাই তো? এবার কেন 0 করলাম? কারণ দেখো গাউসীয় ক্ষেত্রফলের মধ্যে কোনো আধান নেই। কারণ একে তো যে পরিবাহীতে আধান ছিল সেই পরিবাহী গোলকটা ফাঁপা, এবং পরিবাহী গোলকের তো এমনিতেই বাইরের দিকে আধান থাকে, ভেতর দিকে আধান থাকে না। চিত্তজনিত কোনো ভেতরে আধান থাকে না। এবার আমরা ফাঁপা গোলক নিয়েছি এবং তার মধ্যে পয়েন্ট নিয়েছি পি। তাহলে সুতরাং গাউসীয় তলের ভেতরে কোনো আধান থাকতেই পারে না, থাকার কোনো প্রশ্নই আসে না। সুতরাং ইন্টিগ্রেশন ই ডট ডিএস ইকুয়াল টু 0। এগেন দেখো, ইন্টিগ্রেশনের মধ্যে যদি ইটাকে ধ্রুবক ধরি, তাহলে বাইরে নিয়ে আসলাম, ইন্টিগ্রেশন ডিএস ইকুয়াল টু 0। ইন্টিগ্রেশন ডিএস মানে কি? 4 পাই আর স্কয়ার, তাই তো? আমরা গাউসীয় তলের ব্যাসার্ধ নিয়েছি আর, দেন যেহেতু 4 পাই আর স্কয়ার ক্যানট বি 0, এটা ধ্রুবক, তাই ই ইকুয়াল টু 0।
তাহলে আমরা বলতে পারি যে কোনো ফাঁপা পরিবাহী গোলকের ভেতরে ক্ষেত্রফল শূন্য হয়, যেটা আমরা গাউসের সূত্র দিয়ে প্রমাণ করে দেখলাম, তাই তো? ঠিক আছে, আমরা নেক্সট যেটা যাব, নেক্সট হলো কি, নেক্সট আমরা যদি একটা সরল রৈখিক একটা সরল রৈখিক অনেকটাই লম্বা বা অনেক ক্ষেত্রে আমরা ইনফাইনিটলি লংও বলতে পারি, এরকম যদি কোনো রেখাংশ নেই, সেই রেখাংশে যদি আহ, রেখাংশের উপরে দৈর্ঘ্য বরাবর সমভাবে আধানকে আমরা একটা বন্টন করি, সেটা পজিটিভ আধান হোক আর নেগেটিভ আধান হোক, তাহলে ওই রেখা বা রেখাংশের থেকে আর লম্ব দূরত্বে যদি একটা পি বিন্দু নেই, সেই বিন্দু যদি ক্ষেত্র প্রাবল্য বের করতে হয়, সেটা আমরা কিভাবে নির্ণয় করব, গাউসের সূত্র প্রয়োগ করে সেটা দেখব। তাহলে আমরা কি কেসটা কি, একটা সরলরেখা নিয়েছি, সরলরেখাটা ইনফাইনিটি লং হতে পারে, একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের হতে পারে, সেই সরলরেখার উপরে আমরা দৈর্ঘ্য বরাবর সমভাবে আধান বন্টিত করেছি এবং সেই সরলরেখা থেকে আর দূরত্বে পি বিন্দুতে ক্ষেত্রফল বের করব। এক্ষেত্রে আমরা গাউসীয় ক্ষেত্রফলটা কি করব, পি বিন্দু দিয়ে একটা চোঙ কল্পনা করব, সেই চোঙটা কি হবে, চোঙটার অক্ষটা কি হবে, ওই রেখাংশটা হবে, যে রেখাংশ বরাবর আমরা আধান সমভাবে বন্টিত করেছি, এবং দৈর্ঘ্য বরাবর যে আধানটা দিয়েছি সেই আধানটা ধরলাম, প্রতি একক দৈর্ঘ্যে আধান দেওয়া আছে ল্যামডা। ল্যামডা মানে কি, মোট রেখাতে যদি আধান দেই কিউ এবং রেখাটার যদি দৈর্ঘ্য হয় ক্যাপিটাল এ, ল্যামডা ইকুয়ালস টু কিউ বাই এল, তাই তো? এবার আমরা গাউসের সূত্র প্রয়োগ করছি, ইন্টিগ্রেশন ই ডট ডিএস ইকুয়ালস টু কিউ বাই এপসিলন জিরো, তাই তো? ইটা যেহেতু ধ্রুবক বাইরে নিয়ে আসলাম, ঠিক আছে? এবার ইন্টিগ্রেশন ডিএস কিউ বাই এপসিলন জিরো। এবার কিউটা আমরা জানি যে গাউসীয় ক্ষেত্রফলের মধ্যে থাকা আধান। এবার গাউসীয় তলটা দেখো, গাউসীয় তলটা আমরা এল দৈর্ঘ্যে কল্পনা করেছি, অর্থাৎ এল দৈর্ঘ্যের চোঙের মধ্যে যে আধান থাকবে সেটাই হচ্ছে কিউ। তাহলে আমরা প্রতি একক দৈর্ঘ্যের আধান যদি ল্যামডা হয়, ল্যামডার সঙ্গে স্মল এল গুণ করলেই আমরা কিউ পেয়ে যাব, তাহলে কিউ পেয়ে গেলাম। এবার আমি এখানে একটা বিশেষ ক্ষেত্র বলবো, দেখো তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিকটা শুধুমাত্র পার্শ্বতলের ক্ষেত্রফলের সঙ্গে যুক্ত আছে, দেখো পার্শ্বতলের ক্ষেত্রফল দিয়ে লম্বভাবে বাইরের দিকে যাচ্ছে, কিন্তু ভূমির ক্ষেত্রফলগুলো দিয়ে কোনো ক্ষেত্র প্রাবল্য নেই, মানে ইজ ইকুয়ালস টু জিরো। এটা আমরা আপাতত মনে রাখবো, পরে কিভাবে হয় আমরা পরের পাতায় বলবো, পরের ভিডিওতে বলে দিব। এখন তাহলে আমাদের মনে রাখতে হবে কি, যে ক্ষেত্র প্রাবল্যটা শুধুমাত্র গাউসীয় তলের পার্শ্বতলটা মধ্যে দিয়ে লম্বভাবে বাইরের দিকে হবে, কিন্তু ভূমির ক্ষেত্রফল দিয়ে কোনো ক্ষেত্র প্রাবল্য যাবে না। তাহলে আমরা বলতে পারি যে ফ্লাক্সও শুধুমাত্র পার্শ্বতলের সঙ্গে সম্পর্কিত থাকবে, ভূমির ক্ষেত্রফলের সঙ্গে থাকবে না। তাহলে এই যে ইন্টিগ্রেশন ডিএসটা কি হবে, শুধুমাত্র পার্শ্বতলের ক্ষেত্রফল হবে। পার্শ্বতলের ক্ষেত্রফল একটা চোঙের ক্ষেত্রে কি জানি, 2πr ইন্টু এল, ভূমির ক্ষেত্রফল ভূমির পরিধি ইন্টু কি, দৈর্ঘ্য বা উচ্চতা, চোঙের দৈর্ঘ্য বা উচ্চতা, 2πr এল হয়ে গেল, 2πr এল হয়ে গেল। এবার এখান থেকে ইটা যদি বের করি, ইটা কি হবে, ল্যামডা বাই 2πr এপসাইলন পেয়ে যাচ্ছি, দেখো এখান থেকে ইজ টু ল্যামডা এল বাই 2πr এল এপসাইলন জিরো, এল এল কেটে গেল, ল্যামডা বাই 2πr এপসাইলন হয়ে গেল। এটাকে যদি আমরা এখানে 2πr কেটে যদি 2π এপসাইলন আছে, এটাকে যদি 2 দিয়ে নিচে গুণ করি উপরে গুণ করি, তাহলে কি হবে, এরকম দাঁড়াবে, এটা এরকম দাঁড়িয়ে যাবে 1/4 এপসাইলন জিরো 2 ল্যামডা বাই আর দাঁড়িয়ে যাবে, ঠিক আছে? 1/4 এপসাইলন 2 ল্যামডা বাই আর দাঁড়িয়ে যাবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আমরা পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা